চেষ্টা করো আর একটু বেটার করে পড়াশোনা করার। সো দ্যাট উইল বি নাইস। আচ্ছা, উইল শেয়ার স্লাইডস। এখন আমরা কি হলো আসছে না কেন? তো আজকে আমরা আবার একটা নতুন বায়োফিজিক্যাল টেকনিক পড়ব, দ্যাট ইজ অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি, বা এটাকে ফ্লেম ফটোমেট্রিও বলে। আমার গলা শোনা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি বা এটাকে ফ্লেম ফটোমেট্রিও বলে। আমরা এটা আবার কেউ জয়েন করলো নাকি? এইটাই প্রবলেম, ক্লাসে করতে করতে এই যে দিচ্ছে, করাতে করাতে অ্যাডমিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি বা এটাকে ফ্লেম ফটোমেট্রিও বলা হয়। সব থেকে সহজ আমি যে উদাহরণটা দিয়েছিলাম এটাকে মনে রাখার জন্য, সেটা হচ্ছে আমরা যে বাজি পোড়াই, ঠিক আছে, কালী পুজোর সময়, সেই বাজিতে আমরা দেখতে পাই আর কি যে বিভিন্ন বাজির বিভিন্ন রং। এবার সেই রংগুলো কিসের জন্য হয়? রংগুলো হয় গিয়ে হচ্ছে সেই বাজির মধ্যে কি কি এলিমেন্ট আছে সেটা নির্ধারণ করে যে একটা বালির থেকে কি ধরনের রং তুমি দেখতে পাবে বাজিটা পোড়ালে। হ্যাঁ, নাও দিস ইজ দ্য ইজিয়েস্ট এক্সাম্পল অফ অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি। একটু আমরা জিনিসটা দেখি। দেখো এইখানে স্লাইডটা আমি জানি না কতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, দেখা তো এমনিতে যাওয়া উচিত, আর তোমরা তো ইয়েটা পেয়ে যাবে, ফলে খুব একটা অসুবিধা কিছু হবে না। মানে তোমাদের তো আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও দিয়ে দেবো। যখন একটা পার্টিকুলার অ্যাটম কিছু এনার্জি অ্যাবজর্ব করে এইরকম, এই দেখো, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাচ্ছে। কাজটা ফলো করতে পারছো তোমরা? কি হলো? আচ্ছা, এই যে গ্রাউন্ড স্টেট E1, এখান থেকে এক্সাইটেড স্টেটে যাচ্ছে E2। তারপরে এই E2 থেকে যখন আবার ও গ্রাউন্ড স্টেটে আসছে, মানে E1 এ আসছে, তখন কি হচ্ছে যে যে এনার্জিটা ও এমিট করছে সেই এনার্জিটাকে আমরা স্টাডি করব গিয়ে হচ্ছে ইন অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, তাহলে অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপিতে কি, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে আমরা স্টাডি করছিলাম যে একটা নির্দিষ্ট রেডিয়েশন বা নির্দিষ্ট এনার্জি অ্যাবজর্ব করে একটা পার্টিকুলার ইলেকট্রন ফ্রম গ্রাউন্ড স্টেট টু এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে। সেই যে অ্যাবজর্পশন প্রসেসটা, we are measuring that absorption process in atomic absorption spectroscopy. Atomic emission spectroscopy তে কি হচ্ছে, ও যে এক্সাইটেড স্টেট বা E2 তে রয়েছে সেখান থেকে গ্রাউন্ড স্টেটে বা E1 এ চলে আসছে with the release of some energy, and that particular energy which is released while the atom is transcending from the excited state to the ground state is released in the form of electromagnetic radiation. এইবার আমরা আরেকটু ব্যাপারটাকে বুঝে নিই। তাহলে আমরা এই ব্যাপারটা জানি যে E is equal to h nu, energy is equal to h, that is the Planck's constant, সেটার ভ্যালু কত? 6.62 into 10 to the power minus 27 of second. E is equal to h nu, এই ফর্মুলাটা আমরা প্রত্যেকে পড়েছি গিয়ে হচ্ছে আমাদের ক্লাস 12 এ। h টা হচ্ছে গিয়ে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে, দ্যাট মিন্স এনার্জি অফ আ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, what is E is equal to h nu? E is equal to h nu says that energy of a electromagnetic radiation is directly proportional to the frequency of the electromagnetic radiation. Energy of the electromagnetic radiation
is directly proportional to the frequency of the electromagnetic radiation. ঠিক আছে? So this proportionality constant is the Planck's constant. ঠিক আছে? তাহলে এটার ভ্যালু হচ্ছে 6.626 into 10 to the power minus 27 of second. এইবার E1, this is one energy level. এখানে একটা নির্দিষ্ট এনার্জি আছে, that is E1 is equal to h nu. আবার আমরা যদি এইটা দেই যে E2 সেখানে একটা নির্দিষ্ট এনার্জি আছে, তাহলে এই কার্সারটা ফলো করো, E2 minus E1 মানে ও যখন, মানে আমি যেটা বলতে চাইছি, E1 স্টেজে একটা নির্দিষ্ট এনার্জি আছে, E2 স্টেজে একটা নির্দিষ্ট এনার্জি আছে। এবার when there is a transition from this higher energy stage, that is E2 to E1, যখন একটা ট্রানজিশন হচ্ছে of the electron from E2 to E1, that is from a higher energy level to a lower energy level, then there will be emission of electromagnetic radiation. এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এমিশন হচ্ছে, এইটা কিন্তু যেটা হচ্ছে গিয়ে এইচ নিউ, এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এমিশন হচ্ছে সেটার করসপন্ডিং এনার্জিটা হচ্ছে গিয়ে এইচ নিউ। তাহলে E2 মাইনাস E1 মানে হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে যখন ও আসছে, তখন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে ও রিলিজ করছে সেটার এনার্জিটা হচ্ছে গিয়ে এইচ নিউ। তার মানে E2 minus E1 is equal to h nu. আবার nu, that is the frequency of the electromagnetic radiation. What is that? That is c by lambda, where c is the speed of the electromagnetic radiation, যেটাকে আমরা speed of light ও বলে থাকি। ঠিক আছে? nu is equal to c by lambda, where c is nothing but the speed of the electromagnetic radiation or the speed of the light. তাহলে স্পিড অফ দ্য লাইট কত? 2.998 into 10 to the power minus 10 সেন্টিমিটার পার সেকেন্ড, যেটাকে আমরা এমনিতে বলে থাকি। ঠিক আছে? 2.998 into 10 to the power minus 10 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে? যেটাকে আমরা এমনিতে খুব ইয়েতে বলে থাকি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে? অনেকেই আমরা বলে থাকি লাইটের স্পিড হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এটা হিসেব করলে ওরকমই আসবে। তাহলে বক্তব্যটা যেটা হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যেটা হবে গিয়ে হচ্ছে যে এনার্জিটা রিলিজ হবে, দ্যাট উইল বি এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। তাহলে যখন ট্রানজিশনটা হচ্ছে ফ্রম E2 টু E1, E2 এর একটা নির্দিষ্ট এনার্জি আছে, E1 এর একটা নির্দিষ্ট এনার্জি আছে। আবার বলছি যে এমিশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এমিশন, সেই এমিশনটা কিভাবে হচ্ছে? when there is a transition from E2 to E1 state, ঠিক আছে, হায়ার এনার্জি টু লোয়ার এনার্জি স্টেট, তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ট্রানজিশন হচ্ছে। সেই রেডিয়েশনের একটা নির্দিষ্ট এনার্জি আছে, দ্যাট ইজ ইকুয়াল টু E2 minus E1, দ্যাট ইজ ইকুয়াল টু h nu, that is equal to 8c by lambda, 8c by lambda, because mu is equal to c by lambda. C is the velocity of the light, lambda is the wavelength of the light, lambda is the wavelength of the light. তার মানে আমি এটা বলতে পারি E2 minus E1 is equal to 8c by lambda, E2 minus E1 is equal to 8c by lambda। এই যে এখানে কার্সারটাকে ফলো করো, E2 minus E1 is equal to h nu is equal to, তাহলে E2 minus E1 is equal to 8c by lambda। এখানে কিন্তু h টা Planck's constant টা is a constant, c that is the velocity of the light, that is also a constant। হ্যাঁ, এবং E2 এবং E1 এই দুটো কনস্ট্যান্ট এনার্জি লেভেল, ফলে ল্যামডারও কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু হবে। এইবার ল্যামডার নির্দিষ্ট ভ্যালুটা কি হবে? সেটা হচ্ছে the difference between these two energy levels, that is E2 minus E1। আবার বলছি, এই যে আমি বলছি কথাটা যে ল্যামডার একটা নির্দিষ্ট ভ্যালু হবে, মানে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা এমিটেড হচ্ছে তার একটা নির্দিষ্ট ভ্যালু হবে। সেই ভ্যালুটা কি হবে? সেই ভ্যালুটা হবে গিয়ে হচ্ছে E2 minus E1, that is the difference between two energy levels। তাহলে এইবার আমি যদি একটা নির্দিষ্ট এলিমেন্ট নিয়ে সেটাকে আমি হিট করলাম, তাহলে সেটা এক্সাইটেড স্টেটে চলে গেল। এইবারে যখন এমিশন হচ্ছে
তখন কিন্তু সেই এলিমেন্টটার উপর ডিপেন্ড করছে যে এমিশনটা ওয়েভলেংথটা কত, বিকজ দিস ওয়েভলেংথ উইল বি ফিক্সড বিকজ দ্য টু এনার্জি স্টেট E2 and E1 is fixed for a particular electron of a particular element. এবার এই যে ওয়েভলেংথের লাইট এমিটেড হবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে দ্য কালার অফ দ্য রেডিয়েশন। দেখো এখানে কিছু নির্দিষ্ট আমরা বলছি, ধরো ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা এমিশনটা স্টাডি করি উই উইল গেট অরেঞ্জ বা ব্রিক রেড কালার। হ্যাঁ, এখানে কোন ওয়েভলেংথে এমিশন হচ্ছে 423 ন্যানোমিটারে। আমরা যদি বেরিয়ামের ক্ষেত্রে স্টাডি করি আমরা কিন্তু দেখবো যে লেমন গ্রিন কালার, সেখানে কোন কোন ওয়েভলেংথে এমিশন হচ্ছে 554 ন্যানোমিটারে। এরকম কিছু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আবার আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে স্টাডি করি আমরা দেখবো যে ফ্লেমের কালারটা হচ্ছে ইয়েলো, 589 ন্যানোমিটারে কিন্তু এমিশন হচ্ছে। আমরা যদি পটাশিয়ামের ক্ষেত্রে স্টাডি করি আমরা দেখবো যে ভায়োলেট কালারের ফ্লেম 767 ন্যানোমিটারে কিন্তু এমিশন হচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখি যে তোমরা কেমিস্ট্রিতে যে ফ্লেম টেস্ট করে থাকো সেই ফ্লেম টেস্টটা আর কিছুই না, সেই ফ্লেম টেস্টটা হচ্ছে এই জিনিসটা। ইউ টেক আ এলিমেন্ট, ওকে, ইউ হিট ইট, ওকে, ইট গোস টু আ হায়ার এনার্জি স্টেট, তারপর ও যখন এমিশন করবে সেই এমিশনের কালারটা হবে গিয়ে হচ্ছে দ্য ট্রানজিশন from the higher energy level to the lower energy level, and that corresponds to a particular wavelength. That corresponds to a particular wavelength. এটাই হচ্ছে অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি। এমিট করছে লাইট ফ্রম while it goes from the higher energy state to the lower energy state. এইবারে ব্যাপারটা হচ্ছে তাহলে এটাকে ফ্লেম ফটোমেট্রি কেন বলা হয়? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে স্যাম্পলটাকে আমি ড্রপলেট হিসেবে দেব। লাস্ট দিন এই কথাটাই বলেছিলাম যে মিক্সড হিসেবে দেয়া হয়। হ্যাঁ, কোথায় দেয়া হয় সেটা আমরা এর পরে দেখব, ঠিক আছে। এইবারে দিয়ে আমি জিনিসটাকে হিট করছি। হিট করার দরুন কি হচ্ছে, স্যাম্পলটা প্রথমে ইভাপোরেশন হয়ে যাচ্ছে, স্যাম্পলে আর যা যা আছে। দেখো স্যাম্পলটাকে লাস্ট দিন বোধহয় প্রশ্নটা কেউ একটা করেছিল যে সব স্যাম্পল তো স্যার লিকুইড হয় না। ওয়েল, সব স্যাম্পল যদি লিকুইড নাও হয়, তুমি যদি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বা অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি করতে চাও তোমাকে কিন্তু স্যাম্পলটাকে কোনো একটা লিকুইডে ডিজলভ করে দিতে হবে। ওকে, তোমাকে কিন্তু স্যাম্পলটাকে কোনো একটা লিকুইডে ডিজলভ করে দিতে হবে। স্যাম্পলটাকে কোনো একটা, কারণ তুমি ড্রপলেট কিভাবে স্প্রে করবে? ধরো তোমার যদি এরকম কোনো একটা সুগন্ধি দ্রব্য সেটা যদি সলিড ফর্মে থাকে সেটা তো আর তুমি গায়ে লাগাতে পারবে না। সেটাকে তোমাকে কোনো একটা অ্যালকোহলে, আমাদের সেন্টে কি হয় যে কোনো একটা সুগন্ধি দ্রব্যটা হয়তো সলিড ফর্মে, সেটাকে আমি অ্যালকোহলে ডিজলভ করছি, করে এরকম সেন্ট হিসেবে স্প্রে করছি। তাহলে সেই ড্রপলেটটা স্প্রে করতে হবে, তার জন্য কিন্তু আমাদের স্যাম্পলটাকে সবার আগে কোনো একটা লিকুইডে সলিউবলাইজ করতে হবে। এইটা করার পর আমরা যখন স্যাম্পলটাকে হিট করছি তাহলে কি হচ্ছে, লিকুইডটা আস্তে 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 ইভাপোরেট করে যাচ্ছে এবং সলিড রেসিডিউ থেকে যাচ্ছে, যেটাকে আমরা ছাই বলে থাকি। এখানে ছাই নয় অবশ্যই, ঠিক আছে। তাহলে স্যাম্পলটা আস্তে আস্তে ইভাপোরেট করছে এবং সলিড রেসিডিউ থেকে যাচ্ছে। এই সলিড রেসিডিউ এবার কি আমি যখন ফার্দার ওটাকে আরো হিট করব তখন কি হবে, ওটা ভেপারে পরিণত হবে। তাহলে স্যাম্পলটাকে লিকুইডে ডিজলভ করলাম, স্প্রে করলাম অ্যাজ ড্রপলেট, হিট করলাম, ইভাপোরেট করে গেল, কিছু সলিড রেসিডিউ পড়ে রইল। এবার সেই সলিড রেসিডিউটাকে আমি কি করছি না, সেটাকে আমি ফার্দার হিট করছি যাতে সেটা ভেপার হয়ে যাচ্ছে, এবং ভেপার হওয়ার পরে কি হচ্ছে, ডিসোসিয়েশন হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা স্যাম্পলটাকে, এখানে তোমরা দেখো M প্লাস এক্স মাইনাস, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ নাথিং বাট সোডিয়াম ক্লোরাইড। এই M প্লাসটা হচ্ছে Na প্লাস, এক্স মাইনাসটা হচ্ছে Cl মাইনাস। আবার বলছি, ধরো সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে। সেটাকে যদি আমরা অ্যানালাইজ করতে চাই তাহলে এই M প্লাসটা হচ্ছে Na প্লাস আর এক্স মাইনাসটা হচ্ছে Cl মাইনাস, ঠিক আছে। এই জিনিসটাকে আমি জলে ডিজলভ করলাম, স্প্রে করলাম, করে অ্যানালাইজ করছি। এবার হিট যেই আমি করছি, প্রথমে সলিড রেসিডিউ হলো, তারপরে ভেপার হলো। এই ভেপারে কিন্তু দুটো ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। এই এমটা, সোডিয়ামটা ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, আর এই এক্সটা, ক্লোরাইডটাও কিন্তু ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ক্লোরিন ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। এইবারে দুটো জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে আমি থার্মাল এনার্জি দিলাম, হিট দিলাম এই সোডিয়ামটাকে, এবং এটা এক্সাইটেড স্টেটে চলে গেল। ভেরি গুড, কিন্তু এই কাজটা কিন্তু আমরা করে থাকি না অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে।
অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে তাহলে আমরা কি করে থাকি, কার্সারটাকে ফলো করো, আমরা দ্বিতীয় কাজটা করে থাকি। সেটা হচ্ছে যে আমরা থার্মাল এনার্জি কিন্তু দিই না, আমরা দিচ্ছি গিয়ে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেওয়ার ফলে ওটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে অ্যাবজর্ব করে হায়ার এনার্জি স্টেটে চলে যাচ্ছে, দ্যাট ইজ দিস এক্সাইটেড স্টেট, এম স্টার যেটা। তাহলে ও ভেপার হওয়ার পর দুভাবেও হায়ার এনার্জি স্টেটে যেতে পারে। একটা হচ্ছে যে আমরা যদি থার্মাল এনার্জি বা হিট দিই সেই ক্ষেত্রে ও এম স্টার বা এক্সাইটেড স্টেটে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিই সেই ক্ষেত্রেও এক্সাইটেড স্টেটে যেতে পারে। ও এক্সাইটেড স্টেটে গেল এম স্টার স্টেটে, সেখান থেকে গ্রাউন্ড স্টেটে যে আসছে, এই পুরো ব্যাপারটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। ওকে, আরেকটা কি হতে পারছে যে কখন আমরা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বলছি, যখন একটা পার্টিকুলার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে ওটাকে আমি এক্সাইটেড স্টেটে পাঠাচ্ছি। আর কি হতে পারে যে থার্মাল এনার্জি আমি দিলাম, ওটা এক্সাইটেড স্টেটে গেল, এইবার ও এক্সাইটেড স্টেটের থেকে আবার গ্রাউন্ড স্টেটে ফেরার সময় কিছু রেডিয়েশন এমিট করবে অফ আ পার্টিকুলার ওয়েভলেংথ, বিকজ the difference of energy between the excited state and the ground state is of a particular wavelength. তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কিন্তু আমরা বলছি গিয়ে হচ্ছে ফ্লেম ফটোমেট্রি বা অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপি, because there is a emission of the radiation. ঠিক আছে, সিম্পল প্রিন্সিপাল আমরা যদি দেখি যে স্যাম্পলটাকে আমরা ফ্লেমে স্প্রেড করছি, হ্যাঁ, স্যাম্পল ইভাপোরেট করে যাচ্ছে, সলিড রেসিডিউতে কনভার্ট হচ্ছে, সলিড রেসিডিউ গুলো কি না আলটিমেটলি ভেপারাইজড অ্যাটমে কনভার্ট হচ্ছে। দেখো আমরা একটা স্যাম্পলে সল্ট দিয়েছিলাম, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, আলটিমেটলি হিট করার পর সেটা সলিড রেসিডিউ হলো, ফার্দার হিটিং এ কি হলো না ভেপারাইজড অ্যাটম তৈরি করলো। ঠিক আছে, এবার এই ভেপারাইজড অ্যাটমটা কি করবে না ফ্লেমের থেকে থার্মাল এনার্জি বা হিট নেবে, নিয়ে এক্সাইটেড স্টেটে চলে যাবে, এবং এরা যখন এক্সাইটেড স্টেট থেকে আবার গ্রাউন্ড স্টেটে আসবে তখন কিন্তু এরা নির্দিষ্ট একটা ওয়েভলেংথের রেডিয়েশন এমিট করবে, যেটা কিন্তু ফ্লেম ফটোমেট্রিতে আমরা মেজার করছি। তাহলে ইন ফ্লেম ফটোমেট্রি উই মেজার দ্য emission spectrum of a particular atom. Let me repeat this. In flame photometry, we measure the emission spectrum of a particular atom. ঠিক আছে, এবং কোন ওয়েভলেংথে কোন অ্যাটম এমিট করবে এবং তাদের কি কি রং তোমরা ফ্লেম টেস্ট করে দেখেছো, তোমরা বাজি পুড়িয়ে দেখেছো, সেগুলোর একটা ব্রিফ এক্সাম্পল এখানে কিন্তু দেয়া হলো। ওকে, নেক্সট আমরা একটু ইনস্ট্রুমেন্টেশনে চলে যাই। ইনস্ট্রুমেন্টেশনটা নিয়ে বেশি কিছু ভাবার কোনো দরকার নেই, খুবই সোজা ব্যাপার। প্রথমে হচ্ছে অ্যাটমাইজার, মানে এইখানে দেখো তোমার আলটিমেটলি কিন্তু এই এম আর এক্স এই দুটো অ্যাটম আমাদেরকে তৈরি করতে হচ্ছিল। তো হাউ ডু উই প্রডিউস দ্য অ্যাটম? আমরা স্যাম্পলটা নিলাম ইন দ্য সল্ট ফর্ম। ধরো তুমি সোডিয়াম অ্যানালিসিস আছে কিনা অ্যানালিসিস করতে চাইছো, তোমাকে সোডিয়াম ক্লোরাইড নিতে হবে। এইবারে সেটাকে ওই ড্রপলেটস হিসেবে স্প্রে করলাম, তারপর এয়ার বা অক্সিজেন আমি দিচ্ছি, কেন অক্সিজেনের প্রেজেন্সে কম্বাসন হবে, এবং ফুয়েলস দিচ্ছি। ফুয়েলস কি কি হতে পারে না এখানে ফুয়েলস এর একটা লিস্ট দেয়া আছে। ইলুমিনেটিং গ্যাস হতে পারে, মিথেন, প্রোপেন, হাইড্রোজেন, অ্যাসিটিলিন, এগুলো হতে পারে। ঠিক আছে, ইলুমিনেটিং গ্যাস হতে পারে, মিথেন, প্রোপেন, হাইড্রোজেন, অ্যাসিটিলিন, এগুলো হতে পারে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস টেম্পারেচারস এন্ড অক্সিজেন, এগুলো হচ্ছে যে কত টেম্পারেচারে ওটা বার্ন করবে নিয়ার অ্যান্ড ইন অক্সিজেন, forget about it. So these are the fuels we use. Now why do we give air or oxygen? কারণ আমার এই যে স্যাম্পলটা এটা ফুয়েলের সঙ্গে মিক্স করে এটার একটা কম্বাসন হবে, এন্ড সরি আই এম ভেরি সরি, এই যে ফুয়েলটা এটা অক্সিজেনের সঙ্গে মিক্স করে এটার একটা কম্বাসন হবে। ঠিক আছে, এই যে ফুয়েলটা এটা অক্সিজেন বা এয়ারের সঙ্গে মিক্স করে এটা একটা কম্বাসন হবে, and it will produce a flame. সেই ফ্লেমে যখন আমি আমার স্যাম্পলের ড্রপলেটস গুলো দিচ্ছি, তাহলে আবার বলছি এখানে আমার স্যাম্পল আছে, এই স্যাম্পলের ড্রপলেটস গুলো আমি এই ফ্লেমে দিচ্ছি। ফ্লেমটা কিভাবে তৈরি হয়েছে? ফ্লেমটা ফুয়েলের সাহায্যে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে ফুয়েল, এবং সেই ফুয়েলটা যাতে বার্ন করতে পারে, মানে ফ্লেমটা তৈরি করতে পারে, তার জন্য আমরা এয়ার আর অক্সিজেন দিচ্ছি। এবার যে মুহূর্তে আমি স্যাম্পলটা দিলাম কি হলো না স্যাম্পলটা এবার হিট হতে থাকছে, হিট হতে থাকছে, হিট হয়ে ওটা সলিড রেসিডিউ ভেপার তৈরি করলো, ডিসোসিয়েশন হয়ে গেল ইনটু ইন্ডিভিজুয়াল অ্যাটমস,
এবার ফার্দার থার্মাল এনার্জি নিয়ে ওটা কিন্তু এক্সাইটেড স্টেটে চলে গেল। এক্সাইটেড স্টেটে যাওয়ার পর কি হয় না, আমরা বাজিতেও দেখেছি, ফ্লেম টেস্টেও দেখেছি, ইট উইল এমিট রেডিয়েশন অফ স্পেসিফিক ওয়েভলেন্থ। ঠিক আছে, যেটা আমরা এখানে ধরো দেখতে পাচ্ছি যে যদি সোডিয়াম হয় ইয়েলো কালারের, পটাশিয়াম হলে ভায়োলেট কালারের, বেরিয়াম হলে লেমন গ্রাস কালারের, ক্যালসিয়াম হলে ব্রিক রেড কালারের। ঠিক আছে, এই যে ও এমিট করবে রেডিয়েশনটা তো ফ্লেমের দুদিকেই এমিট করবে, মানে এইদিকে দেখো এই বাঁ দিকেও এমিশন হচ্ছে, আবার এখানে ডান দিকেও এমিশন হচ্ছে। দেখো ফ্লেম থেকে যে রেডিয়েশনের এমিশনটা হচ্ছে সেটা কিন্তু এই বাঁ দিকেও এমিশন হচ্ছে, এই ডান দিকেও এমিশন হচ্ছে। আমরা কি করব, আমরা একটা কনকেভ মিররের সাহায্যে which is a reflector এই বাঁ দিকে যে ফ্লেম থেকে এমিশন গুলো হচ্ছিল সেগুলো সব ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। আবার বলছি ফ্লেমের দুদিক থেকেই এমিশন হচ্ছে, তো এই দিকে যে এমিশনটা হয়েছে মানে এই যে কনকেভ মিররের সাহায্যে বাঁ দিকে যে এমিশনটা হয়েছিল এই পুরোটাই আমি ডান দিকে পাঠিয়ে দিলাম। এইবার একটা লেন্স আছে, এই লেন্সটার কাজ কি, এই যে লেন্সটা আছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস লেন্স, এখানে যে এমিশনটা হয়েছে মানে ফ্লেম ফটোমেট্রি, তাহলে একটা ফ্লেম আমি তৈরি করলাম। হ্যাঁ, ফ্লেম আমি তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম, আমি ফুয়েল ইউজ করলাম, এইগুলো ইলুমিনেটিং গ্যাস, মিথেন, প্রোপেন, হাইড্রোজেন, অ্যাসিটিলিন, তার সঙ্গে আমি এয়ার দিলাম, ফটোমেট্রি। এবার সেইখান থেকে এমিশন হচ্ছে অফ দ্য রেডিয়েশন, তাহলে ফটোমেট্রি কেন বলছি, রেডিয়েশন মানে কি, দিস আর নাথিং বাট ফোটনস, মেট্রি মানে আমি মাপবো যে কোন ওয়েভলেংথের ফোটন কত আছে। ঠিক আছে, মেট্রি মানে আমি মাপবো যে কোন ওয়েভলেংথের ফোটন কত আছে, তাই ফোটোমেট্রি। Because ultimately there is the emission of the radiation which is nothing but the discrete packets of photons. Okay, so এই দিকের ফ্লেমটাও এদিকে ইয়ে করা হলো। এইবারে টোটাল যে ফ্লেমের থেকে যা এমিশন হচ্ছে সেটাকে একটা লেন্সের সাহায্যে এই মনোক্রোম্যাটারের উপর ফেলা হলো, মিরর দিয়ে রিফ্লেক্ট করিয়ে একদিকে আনা হলো এবং তারপর একটা লেন্সের সাহায্যে মনোক্রোম্যাটারের উপর ফেলা হলো। মনোক্রোম্যাটারের কাজ কি না, ও একটা নির্দিষ্ট রেডিয়েশনকে ডিফারেন্ট ওয়েভলেংথে ভেঙে দেবে এবং সেই ডিফারেন্ট ওয়েভলেংথের থেকে আমার যে ওয়েভলেংথটা দরকার, সাপোজ আই ওয়ান্ট টু অ্যানালাইজ সোডিয়াম, সো আই নিড 589 ন্যানোমিটার। মনোক্রোম্যাটারের সাহায্যে কিন্তু আমরা সেই এই যে স্লিটটা আছে আমরা জানি এই স্লিটটা যদি এক্সিট স্লিট এটা যদি আমি এক্সাক্ট 589 ন্যানোমিটারেই রাখি তাহলে আমি কিন্তু আই ক্যান বেসিক্যালি অ্যাবজর্ব I can basically detect the radiation of 589 nanometer. মানে কি হলো, এই ফ্লেমটাকে আমি মনোক্রোম্যাটারের মধ্যে যে প্রিজমটা আছে সেটার সাহায্যে ডিফারেন্ট ওয়েভলেংথে ব্রেক করলাম। নাও I have a exit slit which is fixed at 589 nanometer. তো এই শুধু 589 ন্যানোমিটারের ওয়েভলেংথকেই পাস করতে দেবে। এবার যদি আমার স্যাম্পলে সোডিয়াম থেকে থাকে এবং আমি এক্সিট স্লিট সেট করে রেখেছি at 589 ন্যানোমিটার, তবেই কিন্তু সোডিয়াম থাকলে তবেই কিন্তু I can see the radiation of 589 nanometer. I can see the electromagnetic radiation of 589 nanometer. এবং মনোক্রোম্যাটারের ফাংশন তো আমরা অবশ্যই জানি। তারপর কি হচ্ছে, তারপর এই জিনিসটা যেই ডিটেক্টরে গিয়ে পড়বে, ডিটেক্টর ইজ দ্য ফটোমাল্টিপ্লায়ার টিউব। এখানে কি হচ্ছে না, এখানে একটা ফোটন পড়ে একটা ইলেকট্রনকে সেটা এক্সাইট করছে, সেই ইলেকট্রনটা আবার এইখানে ডাইনোডস আছে, প্রত্যেক জায়গায় গিয়ে সিগন্যালটা অ্যাম্পলিফাই হচ্ছে। ফটোমাল্টিপ্লায়ার টিউব কিভাবে এক্স্যাক্টলি কাজ করে তোমাদের জানার দরকার নেই, এইটুকু জানো একটা ফোটন পড়ছে এবং আইনস্টাইনের যার জন্য নোবেল পেয়েছিলেন দ্য থিওরি অফ ফটোইলেকট্রিসিটি বা দ্য থিওরি অফ ফটোইলেকট্রিক এমিশন, সেই প্রিন্সিপালের উপর বেস করে এই ফোটনটা এই মেটাল সারফেস থেকে একটা ইলেকট্রনকে আর কি তাড়িয়ে দিল, বা ইলেকট্রন গেটস removed from this metal surface and it strikes a dynode, again a dynode, again a dynode, so the signal gets amplified. এবং এই যে ইলেকট্রনের মুভমেন্টটা সেটাকে অবভিয়াসলি আমরা অ্যাজ আ ইলেকট্রিক সিগন্যাল ডিটারমাইন করতে পারবো। আর এই ডাইনোডস গুলো কেন রাখা থাকে, জাস্ট টু অ্যাম্পলিফাই দ্য সিগন্যাল। এগুলো জাস্ট তোমাদের জানার জন্য। ফটোমাল্টিপ্লায়ার টিউবের মধ্যে এই ডাইনোডস গুলো সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে এবং whenever there is a flow of electrons,
So we can get an electrical signal from it and which can be recorded in our computer system. ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে যে 589 ন্যানোমিটারের রেডিয়েশন তখনই এক্সিট স্লিট দিয়ে বেরোবে যদি সোডিয়াম থাকে, এবং একটা পার্টিকুলার ফোটনও যদি পড়ে অফ 589 ন্যানোমিটার, এই ডাইনোডস এর সাহায্যে সেটা একটা ইলেকট্রনকে এক্সাইট করলো, সেটা এই ডাইনোডে গিয়ে হিট করলো, সেখান থেকে আরো কিছু ইলেকট্রন রিমুভড হলো, যেটা আরেকটা ডাইনোডে গেল, সেখান থেকে আরো বেশি কিছু ইলেকট্রন রিমুভড হলো। এইভাবে একটা ফোটন কিন্তু 10 টু দি পাওয়ার 6 টু 10 টু দি পাওয়ার 7 ইলেকট্রনস কে এমিট করতে পারে। So after amplification of the signal, one photon can actually emit 10 to the power 6 to 10 to the power 7 electrons. That's a high number of electrons, and we can definitely get some sort of electrical signals for it. Okay, so this is the total instrumentation. এইবার আমরা একটু অ্যাপ্লিকেশন পোরশনে চলে আসি। What are the applications? খুব সোজা, very easy. পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, লিথিয়াম এক্সেট্রা, এই ধরনের একাধিক এলিমেন্ট আছে কি নেই সেগুলো অ্যানালিসিস আমরা কিন্তু এই ফ্লেম ফটোমেট্রি বা কেমিক্যাল এমিশন স্পেকট্রোস্কোপির সাহায্যে করতে পারি। যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, লিথিয়াম একাধিক এলিমেন্ট আছে কি নেই। ওয়াটার অ্যানালিসিস করতে পারি যে ওয়াটারে এই ধরনের কোনো এলিমেন্ট আছে কিনা। গ্লাস অ্যানালিসিস করতে পারি, যেহেতু গ্লাসের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম থাকে, তো সেটা আছে কি নেই, কত মাত্রায় আছে দেখতে পারি। কোনো বায়োলজিক্যাল ফ্লুইড, মানে আমাদের বা অন্য কোনো প্রাণীর থেকে কোনো ফ্লুইড বা টিস্যু নিয়ে সেটার অ্যানালিসিস করতে পারি। সিমেন্টের মধ্যে কিন্তু সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড থাকে, তাহলে সেগুলোকে অ্যানালিসিস করতে পারি। মেটালার্জিতে ডিফারেন্ট মেটেরিয়ালস এর কি কনসেন্ট্রেশন আছে সেটাকে আমরা দেখতে পারি। মেটালার্জিতে ডিফারেন্ট মেটালস এর কি কনসেন্ট্রেশন আছে বা কোন কোন মেটাল প্রেজেন্ট আছে সেটা এই অ্যাটমিক এমিশন স্পেকট্রোস্কোপির সাহায্যে আমরা দেখতে পারি। ফার্দার পেট্রোলিয়াম কম্পাউন্ডস এর অ্যানালিসিস করতে পারি, কারণ পেট্রোলিয়াম কম্পাউন্ডস এর মধ্যে লেড থাকে, বা অ্যাগ্রোনমিক মেটেরিয়ালস এর অ্যানালিসিস করতে পারি। সো দিস আর অল দ্য অ্যাপ্লিকেশনস। বেসিক্যালি এই প্রত্যেকটা জিনিসের মধ্যে এই যে মেটালস গুলো মেনশন করা হচ্ছে সেগুলো প্রেজেন্ট আছে কি নেই আমরা দেখব। যদি থাকে তাহলে একটা নির্দিষ্ট ওয়েভলেংথের রেডিয়েশন আমাদের কিন্তু ডিটেক্ট করতে পারি। So this is the total principle, very similar to atomic absorption spectroscopy. Atomic absorption spectroscopy তে কি হচ্ছিল, নাও একটা রেডিয়েশন অ্যাবজর্ব করে একটা এক্সাইটেড স্টেটে যাচ্ছিল, আর এখানে কি হচ্ছে, থার্মাল এনার্জি অ্যাবজর্ব করে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট রেডিয়েশনকে কিন্তু এমিট করছে টু কাম টু দা গ্রাউন্ড স্টেট। ওকে, so this is all about atomic emission spectroscopy. আমি বলেইছিলাম খুব একটা ডিফিকাল্ট কিছু না, সোজা টপিক। নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করো। ওকে, এনি কোয়েশ্চেন? স্যার একবার পড়ে তারপর জিজ্ঞেস করব। ওকে, নো প্রবলেম। এটা কিন্তু ঠিক কথা যে তোমাদের যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেটা একবার একটু পড়ে নেওয়াটা ভালো, কারণ এটা হয়তো একেবারে নতুন টপিক, তো অত তাড়াতাড়ি না বুঝতেই পারো। এন্ড আই উড স্ট্রংলি রেকমেন্ড যে একবার